কি হয়েছে? খামচা-খামচি করছিস কেন? স্বপ্ন না কি দেখতেছিলাম। ও তাই তো। আপনি আবার স্বপ্ন বাস্তব গুলিয়ে ফেললেন? হুম। কুহু নিশ্চুপ দেখে আরবিদ আবারও বলল, ম্যাডাম, কি দেখতে চাচ্ছেন? না, তাহলে ফটর ফটর কম করেন। দিন এত মোটা হচ্ছে কেন? আপনি সত্যি বলছেন? হুম, এখন যদি এত মোটা হন আর ছেলে মেয়ে হতে তো আপনাকে দেখলে দাদি অথবা নানি ভাববে। কথার ফাঁকে হঠাৎ আরবিদের মুখের ডান পাশে থাকা ছোট তিলটার দিকে কুহুর হৃদয়টা উথাল ঢেউয়ের মতো উঠল। না জানি এই ব্যাটার তিল দেখে কত মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে। কুহুর মাঝে মাঝে মনে হয় ওর যদি ঠোঁটের নিচে তিল থাকতো তাহলে কত ভালো হতো। ঠোঁটের নিচে তিল থাকাটা অনেক মেয়েদের ড্রিম বললেই চলে। আরভিদের গায়ে ছোট ছোট বৃষ্টি দানা, ফর্সা গায়ে মুক্তোর দানার ন্যায় ছড়িয়ে আছে। কুহু এইসব দেখে বিড়বিড় করে বলল, বেটা বাইরে থেকে যতটা ভদ্র, ভেতরে ততটাই খচ্চর আর অসভ্য। এমন সময়ে বজ্রপাত, মরিচা, সাদা আলো ছড়িয়ে কুহুর চোখ কুঁচকে যায়। এমন সময় কোথাও বাজ পড়ার শব্দ হয়ে ওঠে। কুহু চিৎকার দিয়ে ওঠে। আ আরবিদ দাঁতে দাঁত পিষে বলে, বুইড়া বেডি আবার ভয়ও পায়। কুহু আরবিদকে আরও শক্ত করে জাপটে ধরেছে ভয়ে, হাত পা কাঁপছে। শ্বাস ছাড়ো। কুহু শ্বাস ছেড়ে দিল, তবুও চোখ দুটো বন্ধ। আরবিদ বলল, ভাগ্যিস বাজটা তোর উপরে পড়ে নাই, নইলে তোকে খুঁজে পাওয়া যেত না। আপনি চুপ করুন। আমি কুহুকে বিয়ে করব। মাত্র রৌশির শ্বশুরবাড়ির লোক গেছে, সম্বন্ধ পাকা করে ছেলেকে সবার মনে ধরেছে। ছেলেকে দিয়ে কথা বলতে বলতে সাফাতের এমন কথা শুনে বাড়িতে হঠাৎ অদ্ভুত নীরবতা। সবাই অবাক হলো। বেশি অবাক হলো শাবনাম, মনির, আদিবা তিনজন। আদিবা চোখ ছোট করে সাফাতের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তুমি হয়তো কিছু জানো না। আমি এমন কিছু ভেবে রেখেছি, কুহুকে আমার খুব পছন্দ। এখন সাফাত যখন পছন্দ করে তখন হয়ে গেল। সাফাত আর কিছু বলল না। সিঁড়ি বেয়ে তাড়াহুড়ো করে উপরে চলে যায়। চোখ লাল, রাগে মুখ শক্ত। অনেকক্ষণ ধরে রাগটা চেপে রেখেছে। বোনের জামাই, বাড়ির লোক রয়েছে সেই জন্য কিছু বলতে পারেনি। আরবিদ কুহুকে বাড়ি ভর্তি মানুষের সামনে দিয়ে নিয়ে গেছে। এটা তার খুব এগোতে লেগেছে। রাগটা কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। এমন সময় ফোনে বের করে ওয়ালপেপারের দিকে তাকিয়ে থাকে। তারপরে বলে, তোমাকে খুব শীঘ্রই নিজের করে নেব কুহু পাখি। অনেকক্ষণ ধরে কুহু শাড়ি পিন খোলার চেষ্টা করছে আয়নার সামনে বসে। অনেক পিছনে থাকায় সেটা সম্ভব হচ্ছে না। আরবিদ রুমে ঢুকে এমনিই ওয়াশরুমে চলে গেছে। কুহু এখনও ভেজা শাড়ি জড়িয়ে আছে। দারুণ অস্বস্তি হচ্ছে তার। আদিবা অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিল, সেটা বারবার খুলে যাচ্ছিল দেখে কুহু বলেছিল অনেকগুলো পিন মেরে দিতে। এখন তো সেই বিপদেই পড়েছে। আরবিদ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে কুহু চুপচাপ আয়নার সামনে বসে আছে। আরবিদ গোসল করে মাথা মুছতে মুছতে বের হচ্ছে। বৃষ্টির পানিতে তার আবার ঠান্ডা লাগে। আরবিদ ঘরের মধ্যে থাকা মেকার দিয়ে এক কাপ কফি করে খেতে খেতে বিছানায় বসল। তারপর ফোন স্ক্রল করতে থাকে। ঘড়ির কাঁটায় 11টা ছুঁই ছুঁই। আরবিদ অনেকক্ষণ ধরে কুহুর কাণ্ডকারখানা দেখছে, তবুও চুপচাপ থাকে। অনেকক্ষণ টানাটানির পর না পেরে কুহু এবারে পেছনে ফিরে আরবিদের দিকে তাকায় অসহায়ের মতো। এবার দুজনেরই চোখাচোখি হয়। তারপরে আরবিদ উঠে গিয়ে কুহুর পিছনে গিয়ে কুহুকে বলল, উঠে দাঁড়া। কুহু উঠে দাঁড়ায়। তারপরে আরবিদ পিঠের দিকে থাকা পিন খুলতে খুলতে বলে, অসভ্য। সভ্য আর হলাম কবে তোর কাছে? সারা জীবনই অসভ্য। আরবিদের ফোন বেজে ওঠে। ফোন নিয়ে দেখে রাফি ফোন দিচ্ছে। ফোন রিসিভ করতেই বলল, ভাই কই আছেন? বাড়িতে টেনশন করতেছে সবাই। বাবা রাফি? ভাই। আব্বা, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো আমাকে বাসর টাসর করতে দিবা না? আস্তাগফিরুল্লাহ ভাই, আপনার এমন কেন মনে হচ্ছে? এই যে তোমার ভাবি আম্মার সাথে রোমান্টিক মোমেন্ট কাটাবো এমন সময় তুমি ফোন দিয়ে 12টা বাজিয়ে দাও, এটা কি ঠিক? না ভাই, এটা ঠিক না। বাবা, তুমি কি আমাকে ছোট্ট বাচ্চা মনে করো? আল্লাহ না ভাই, আপনি ছোট হবেন কেন? তাহলে ফোন রাখ, শালার ঘরে শালা। ফোন কাটতেই কুহু বলে উঠল, আমি কি পরবো নাকি এই ভিজে কাপড়ে থাকবো? থাকবি তো? পাগল, আমার ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগবে, মানা তো যাবি না। বৃষ্টিতে অনেকক্ষণ ভেজার ফলে কুহুর এমনিতেই কেমন কেমন লাগছে। তার উপরে আবার ভেজা শাড়ি আর ঘাড় তেরা লোক, সব মিলিয়ে অসহ্য। কাপড়ের ব্যবস্থা করে দিন, আমার ভেজা কাপড়ে থাকতে কষ্ট হচ্ছে।
বলদ, আমি এখন মেলি কাপড় কই পাবো? আরভিদের কথা শেষ হতেই কুহু জোরে হাঁচি দিল। এটা দেখে আরভিদ বলল, আলমারিতে আমার কাপড় আছে, ওখান থেকে তোর যা ইচ্ছে হয়, পছন্দ হয় গিয়ে পর, যা, ডিস্টার্ব করিস না। আপনার কাপড় পরবো? আরভিদ রাগী চোখে কুহুর দিকে তাকায়। এটা দেখে কুহু বলল, যাচ্ছি যাচ্ছি। প্রচণ্ড মাজায় ব্যথা নিয়ে কুহু আলমারির দিকে গেল। গিয়ে আরভিদের একটা ট্রাউজার ও একটা সাদা শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আরভিদ ল্যাপটপের কাজ করতে ব্যস্ত। নতুন একটা প্রজেক্ট আছে, এটা আজকের মধ্যে শেষ করতে হবে। কিছুদিনের জন্য তার আবার দেশের বাইরে যেতে হবে। সে মনোযোগ সহকারে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বেখেয়ালিভাবে চোখ যায় সামনে। দরজার সামনে কুহু দাঁড়িয়ে আছে। মৃদু আলোয় তার চেহারা উজ্জ্বল হয়ে আছে। ঠোঁটে দুটো তিরতির করে কাঁপছে। চুলগুলো ছেড়ে দেওয়ায় টুপটুপ করে পানি পড়ছে। আরভিদের কাপড় কুহুর একদম ঢিলা ঢিলা হয়েছে। সব মিলিয়ে আরভিদের চোখে এক অবলীলায় অস্বস্তি, যা কিছুই স্পষ্ট করে না। তবে মুহূর্তটা স্পষ্টতই আলাদা। আরভিদ আনুমানিক কণ্ঠে বলল, আই লাইক ইট সুন্দরী। কুহু কাপা হাতে ধীরে ধীরে সামনের দিকে পা ফেলল। আরভিদ বিছানা থেকে উঠে গিয়ে কুহুর সামনে দাঁড়ায়। চোখে মুখে একটা শান্ত কৌতূহল রেখে বলল, দিন দিন এত সুন্দরী হওয়ার মানেটা কি মাতাল রানী? কুহু ধীরে ধীরে সামনে এগিয়ে এসে আরভিদের সামনে দাঁড়ায়। আমি এমনিতেই সুন্দরী। আসেন তাহলে বাসরটা সেরে নেই, নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাচ্ছে। কুহু পিছে সরে গিয়ে বলল, না বয়স তো কম হলো না, বাবা ডাকটা শুনতে দেবেন না? না, বাবা ডাক শোনা বয়স শেষ। এখন বাবা ডাক শুনতে গেলে মানুষ আপনাকে লুচু বলবে। হোয়াট ডু ইউ মিন? আপনি একটা বুইড়া। আরভিদ মাথায় হাত দিয়ে বলে। ও মাই গড, এই মেয়ে আমাকে সরাসরি বুইড়া বলে দিল। আরভিদ কুহুকে ধরতে যায়, তখনই কুহু সরে যায়। কুহুকে কোলে নিয়ে বলল, আপনার নাকি মাজায় ব্যথা, দেখলে তো মনে হয় না। আপনার এই ইডিয়েট মুখটা বেশি চলে, সেলাই করে দিতে হবে। চলেন শুরু করে দেই। কি? কুহু এবার ভয় পেল। আরভিদ যদি সত্যিই কিছু করে দেয়। এবার চিংড়ি মাছের মতো ছটফট করতে থাকে। এটা দেখে আরভিদ হাসে। তারপরে কুহুর কানে কানে বলে, ভয় নেই ম্যাডাম, আপনার অনুমতিবিহীন কিছু করছি না। অসভ্য হতে পারি কিন্তু চরিত্রহীন নয়। আরভিদ এই কথাটা কুহুর হৃদয় অবধি ছড়িয়ে দেয়। কারণ আরভিদ তাকে আঘাত করলেও কখনো জোর জবরদস্তি করেনি। ম্যাডাম আবার এটা ভাববেন না যে একদম ছেড়ে দিয়েছি। সময় হলে জোর করে অনুমতি নিয়ে হলেও নিজ দায়িত্বে বাসও সেরে ফেলবো। আপাতত মুড নেই। রাত গভীর। বৃষ্টির জন্য পরিবেশ ঠান্ডা হয়ে আছে। কুহু ঘুমিয়ে গেছে। আরভিদ টেবিলের পাশে বসে কাজ করছিল। ঘুমানোর জন্য কুহু একদম বিছানার কিনারায় চলে এসেছে। ধীরে ধীরে উঠে এসে বিছানার পাশে দাঁড়ালো সে। কুহুর কপাল থেকে চুল সরিয়ে দিতে গিয়ে হাত থেমে গেল মাঝপথে। কুহুর হাতটা শক্ত করে ধরে বালিশে শুইয়ে কম্ফোর্টারটা দিল। আরভিদ নিঃশব্দে জানলার দিকে হাঁটতে গিয়ে একবার পিছনে ফিরে তাকালো। হালকা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই জানিস না কুহু, তোর ঘুমন্ত মুখ দেখলে কবিও তোকে নিয়ে কবিতা লিখতে বাধ্য হবে। লাইট নিভিয়ে দিয়ে ধীরে ধীরে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দুই ভাই ও দুই বউ বসে আছে। চায়ের কাপে ধোঁয়া উঠছে। স্বপ্না চৌধুরী কাপে চুমুক দিতে দিতে বললেন, ভাইজান, আমি ভাবছি সাফাদের বিয়ের জন্য কুহু মেয়েটা একদম পারফেক্ট হবে। মেয়ে শিক্ষিত, ভদ্র, শান্ত, সব মিলিয়ে অসাধারণ। তাহির চৌধুরী স্ত্রীর কথায় মাথা নাড়লেন। আমিও তাই ভাবছিলাম। হ্যাঁ ভাবি, আপনি বললে সম্বন্ধ নিয়ে কুহুর মা বাবার কাছে যাব। এমন সময়ে পাশে বসে থাকা শবনম চৌধুরী হঠাৎ থেমে গেলেন। মুখে এক রাশ আশ্চর্য ও অস্বস্তি। তিনি ধীরে ধীরে বললেন, আপনারা কি জানেন না, কুহুর বিয়ে 3 বছর আগেই হয়ে গেছে। তাহির আর স্বপ্না দুজনেই থমকে গেলেন। কাপ থেকে চা ছলকে পড়ল টেবিলে। স্বপ্না হকচকিয়ে বলল, কি বললেন আপা? কার সঙ্গে? শবনম নিচু গলায় উত্তর দিল, আরভিদের সঙ্গে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। এক মুহূর্তে সবার মুখে নীরবতা। তাহির চৌধুরী কাশির ভান করে মুখ ঘুরিয়ে নিলেন। স্বপ্না চৌধুরী কাপের চোখ নামিয়ে ফেললেন। ও তাই নাকি? আমরা তো ভাবছিলাম। শবনম হালকা হাসলেন। ভাবার কিছু নেই, সবই পুরনো ব্যাপার। 3 বছর আগে আপনাদের ঘুণদর ছেলে নিজেকে নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সূর্যের নরম আলো জানলার পর্দা পেরিয়ে বিছানার চাদরে ছড়িয়ে পড়েছে। কুহু ঘুমন্ত চোখে একটু নড়ে চড়ে উঠে বসল।
মাথা ভার লাগছে। চোখ খুলে হালকা ঘোর কাটতেই যা দেখলো তাতে বুক তার ধক করে উঠল। আরভিদ তার পাশে গভীর ঘুমে রয়েছে, আর তার এক পা কুহুর গায়ের উপরে। কুহু হতবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। এটা কি? ধীরে ধীরে পা সরাতে গিয়ে দেখল আরভিদ একদম শিশুর মতো মুখ করেই ঘুমোচ্ছে। কুহুর মুখে একটু বিরক্তি, একটু লজ্জা, আবার একটু হাসি। এমন করেই যদি ঘুমান আমি কিভাবে ঘুমাবো? চুপচাপ উঠে চুল গোছাতে গিয়ে আবার তাকালো তার দিকে। আরভিদের মুখে যেন শান্তির ছায়া, কুহুর চোখে এক চিলতে মায়া। রাগী মানুষটার এই মুখটা কেউ বিশ্বাসই করবে না। সে কত বড় বদমেজাজি লোক। আরভিদ ঘুম কণ্ঠে ধীরে ধীরে বলে, এই মেয়ে আমার সামনে আমাকে বদমেজাজি বলছো? কুহু মুখ ঘুরিয়ে ফেলে, গম্ভীর ভাব করে বলে, আপনি বদমেজাজি, অসভ্য, লুচ্চা, সবকিছু। আরভিদ হাসে, তারপর কুহুকে টেনে জড়িয়ে ধরে বলে, আচ্ছা, বিনা কারণে এতগুলো ট্যাগ পেলাম যখন, তাহলে একটু বেশি করে নি। আসেন একটু অসুবিধা আমি করে দেখাই। হঠাৎ করে ধরায় কুহুর বেবি হেয়ারগুলো সামনে চলে আসে। এতে অনেক বিরক্ত হয়। তারপরে নাক মুখ কুচকে বলে, দেখছেন, আপনি তো সকাল সকাল অসভ্যতামি শুরু করে দিয়েছেন। আরভিদ তার চুলগুলো কানে গুজে দেয়। তারপরে ঠাট্টা করে বলে, কি করব, এত এত সুন্দর বউ পাশে থাকলে সভ্যভাবে থাকা যায়। কুহু পাশের বালিশ আরভিদের মুখে মেরে বলল, দূরে যান আপনি। আরভিদ বালিশটা ধরে ফেলে, চোখ টিপে বলে, দূরে যাব মাতাল রানী, কিন্তু আপনার মন থেকে নই। আরভিদ কুহুকে ছেড়ে দিয়ে বলল, কফি আন। আমি কি আপনার কাজের লোক ভাবছেন আমাকে? ইয়েস, আপনি আমার পার্সোনাল কাজের লোক। হ্যাঁ? যা, কাজের বুয়া, কফি নিয়ে আয়। পারবো না। লজ্জা করে না মালিকেরটা খেয়ে মালিকের মুখে তর্ক করিস? হিরোইন জাত। আবার বলিস না তোর কথা আমার বউয়ের কাছে নালিশ করতে হবে। করেন। বউ গো, কই গো তুমি? দেখো, এই কাজের বুয়া আমার সাথে বাসর করতে চায়। কুহু উঠে বলল, ছি ছি, কি বলে এই লোক? ঠাড়া পড়ুক এই লোকের মুখে। কুহু আর কিছু না বলে উঠে কফি বানাতে গেল। এইটা দেখে আরভিদ হাসতে থাকে। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরছে। এত চেষ্টা চালাচ্ছে কিন্তু শুধু পেঁচিয়েই যাচ্ছে। আরভিদ রেডি হয়ে ব্যালকানিতে গিয়ে কফি খাচ্ছিল। ঘরের ভেতরে ঢুকে কুহুর শাড়ি পরা দেখে হাসতে থাকে। আরভিদ হাসতে হাসতে বলে, এদিকে আয়, আমি হেল্প করে দিই। না। 5 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নিচেই আয়। আমি তোকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে অফিসে যাব। কুহু একটু নড়ল, চোখে একটু ভয় নিয়ে বলল, আমি শাড়ি পরতে পারছি না, অনেকক্ষণ চেষ্টা করেছি। আরভিদ হাতা গুটিয়ে কুহুর কুচিগুলো ঠিক করে দিতে থাকে। কুহু শ্বাস নিল, একটি নরম সতর্ক শ্বাস। ঠিক যেন সেই মুহূর্তে তার অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। তারপরে শাড়ির কুচিগুলো কুহুর হাতে দিয়ে বলে, এই নে, এটা গুজে ফেল। ওইদিকে তাকান। ফকিন্নি, তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। কুহু শাড়িটা গুজে নিল। আরভিদ উঠে শাড়িটি কুহুর কাঁধে তুলে দিল, দিয়ে সেপ্টেপিন মেরে দিল। তারপরে ভালোভাবে পরখ করে দিয়ে বলল, ওকে, এবার চল। কুহু আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে অবাক হয়। তারপরে বলে, যেখানে মেয়ে হয়ে আমি শাড়ি পরতে পারি না, সেখানে ছেলে হয়ে শাড়ি পরালো? ব্যাটার যোগ্যতা আছে। আরভিদের গাড়ি থেমেছে এক সুন্দর ছোট্ট রেস্টুরেন্টের সামনে। সোনালি লাইটে নামটা লেখা, লা মুনলাইট ক্যাফে। কুহু অবাক হয়ে বলে, বাড়িতে না গিয়ে এখানে কেন? ব্রেকফাস্ট করব সেজন্য। কুহুকে নিয়ে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায় আরভিদ। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই চকচকে পরিবেশ কুহুর চোখের সামনে ভেসে ওঠে। কিছু রেস্টুরেন্ট খালি, কিন্তু রেস্টুরেন্টটা খালি এটা দেখে বেশ অবাক হয়। জানালার পাশে সাজানো টেবিল 2 জনের জন্য। টেবিলের উপরে মোমবাতি আর গ্লাসে ছোট্ট একটা গোলাপ। আরভিদ কুহুকে নিয়ে টেবিলে বসলো। ওরা বসতেই ওয়েটার এসে জিজ্ঞাসা করে। আরভিদ তাকিয়ে বললে, ম্যাম, দেখো কি খায়। কুহু চোখ বড় করে বলে, আপনি অর্ডার দিন। কফি, আইসক্রিম, কেক, ডোনাট, পাস্তা নিয়ে আসো, ইত্যাদি নিয়ে আসো। হ্যাঁ। কুহু নিচু স্বরে বলে, এত কিছু অর্ডার না দিলেও হতো। তোর মতো ফকিন্নি আমি? তারপরে খাবার নিয়ে আসলে অর্পিত শুধু কফি খায় আর বাকি খাবারগুলো কুহু খায়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে চুপচাপ বসেছিল কুহু। জানলা দিয়ে বাহিরে রাস্তায় দেখছিল, কিন্তু আরভিদ গাড়ি চালাতে চালাতে হালকা গলায় বলল, ম্যাডামের মন খারাপ? কুহু একটু হাসলো। বাবা মার কাছে যাব। আরভিদ একপাশে তাকিয়ে বলল, তোর ওই হিটলার বাপের জন্য আমার বাসরটাও হলো না, আর আমি তোকে ওই হিটলার বাপের কাছে রেখে আসি সারা জীবন আইবুড়ো থাকার জন্য? কুহু কিছু বলল না,
শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। গাড়ি ধীরে ধীরে চৌধুরী বাড়ির সামনে এসে থামল। আরভিদ দরজা খুলে বলল, নাম। কুহু নেমে বাড়িতে চলে গেল। আরভিদ কুহুকে দিয়ে অফিসে চলে গেল। চৌধুরী বাড়িতে শান্ত সকাল। ড্রয়িং রুমের ভেতর কুহু বসে আছে সোফায়, চুপচাপ, মুখে হালকা হাসি। এমন সময় উপর থেকে চিৎকার ভেসে এলো। কুহু, কুহুকে দেখে আদিবা দৌড়ে এসে কুহুকে শক্ত করে জড়িয়ে ধরল। কই ছিলি এতক্ষণ? কুহু হেসে বলল, বলবো না। কুহু ঠিক আছিস তো? আরবিদ কিছু বলেছে নাকি? কুহু একটু থেমে বলল। না, মামুনি কিছু বলেনি। শবনম চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাহলে ঠিক আছে। আদিবা ওর দিকে তাকিয়ে আস্তে করে বলল, ভাবিমা, ভাইয়ার সাথে হানিমুন কেমন হলো শুনি? হুম। কুহু লজ্জা পেয়ে বলল, ফাজিল, ভাই বোন দুটোই একই রকম। অফিসের সকালটা একদম ব্যস্ত, সবাই কাজ নিয়ে মগ্ন। আরভিদ নিজের কাজ করছে। রাফি আরভিদের দিকে তাকিয়ে বলে, ভাই আপনাকে কেমন কেমন লাগছে? আরভিদ ফাইল থেকে চোখ না তুলে বলে। কেমন? রাফি নাটকীয় গলায় বলে, খুশি খুশি। ভাই বাসর কেমন হলো? অসাম। আমার কাছে আয়, তোকে বর্ণনা দিই। রাফি হাসতে হাসতে চেয়ার ঘুরিয়ে বলে। হ্যাঁ না ভাই, আমি শুনতে চাই না, আমি এমনিতেই সিঙ্গেল মানুষ, পরে কষ্ট লাগবে। আরভিদ কপাল কুঁচকে বলে। আরে বাবা আয়, শুনে যা। রাফি আরভিদের সামনে গিয়ে কানে আঙুলে দিয়ে বলল, বলেন। ছাগল, কানে আঙ্গুল ঢুকাইলে শুনবি কিভাবে? কান এদিকে এগিয়ে নিয়ে আয়, কানে কানে বলি। রাফি কান এগিয়ে দিতেই আরভিদ রাফির কান ধরে বলল, তুই চাকরি রাখতে চাস না ট্রান্সফার চাস? রাফি মুখ কালো করে বলল, ট্রান্সফার না ভাই, আমি তো আপনার সিক্রেট বডিগার্ড। আরভিদ অবাক হয়ে বলল। বডিগার্ড? রাফি বুক ফুলিয়ে বলল, হ্যাঁ। সেটার দায়িত্ব পালন না করে আপনি বাসরের কথা শুনতে ইচ্ছুক কেন? রাফি চোখ টিপে বলল, আপনার মতো বুইরা আনরোমান্টিক লোককে যে ভাবি আম্মা বিয়ে করেছে, এইটাই আপনার কপাল। আরভিদ হেসে ডেস্কে কলম ছুঁড়ে মারল। তোর নাটক বন্ধ কর, আমাকে ডিস্টার্ব করিস না। রাফি নাটকে ভঙ্গিতে উঠে বলল, তাহলে আমি এখন কফি আনতে চাই স্যার, আপনার জন্য ব্ল্যাক আর নিজের জন্য রেডি কফি, কারণ জীবন লাল না হলে চলে না। আরভিদ মাথা নাড়ল, তারপরে বলল, যাও বাবা, তুমি যেমন তোমার ভাবি আম্মাও তেমন। মাথা নষ্ট করে দেয় দুজনই। রাতের খাওয়া শেষ করে কুহু ঘরে যাবে, এমন সময় সাফাদের সাথে দেখা। কুহুকে দেখে সাফাত বেশ খুশি হয়ে বলে, কুহু পাখি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে আমার আবার কি কথা? বলেন। এখানে না, ছাদে চলো। ছাদে কেন? এখানেই বলুন। প্লিজ কুহু পাখি, চলো না, একটুখানি সময় মাত্র। কুহু সাফাদের মুখের দিকে তাকিয়ে ছাদের দিকে হাঁটা দেয়। সাফাতও আসে। বলেন। সাফাত চুপচাপ। ওকে চুপ দেখে কুহু বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। যখনই ছাদ থেকে যেতে যাবে তখনই সাফাত মাটিতে বসে কুহুর সাথে বসে একটা রিং বের করে বলল, আই লাভ ইউ কুহু পাখি, ইউ উইল বি ম্যারি মি। কুহু অবাক হয়ে সাফাতের দিকে তাকায়, তারপরে বলে, মাথা নষ্ট আপনার? আমি আপনার কি হই এটা জানেন আপনি? আমি মিথ্যে বলছি না, আমি তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। প্রথম দেখা মাত্রে আমি পাগল হয়ে গিয়েছি, বাবা মাকে আমি সব বলেছি। কুহু এবার যেতে যাবে তখনই সাফাত কুহুকে শক্ত করে জড়িয়ে ধরে। এমন সময় আরভিদ ছাদের দরজা ঠেলে ঢুকল। এক মুহূর্তে সব কিছু থমকে গেল। কুহু সাফাতের কাছেই, সাফাতের বাহুডোরে জড়িয়ে। আরভিদের বুকটা যেন আগুনে পুড়ে উঠল। আগুন চোখে সে রাগী কণ্ঠে চেঁচিয়ে উঠল, কুহু। বিন্দু মাত্র ভাবার সময় না দিয়ে আরভিদ এগিয়ে এসে কুহুর হাত ধরে টেনে মুখে ঠাস করে একটা মেরে দিল। তারপর কুহুকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। কুহু ছিটকে পড়ল ফুলের টবের সাথে, ধাক্কা খেয়ে মাথা কেটে গেল। তবুও কাঁপা কাঁপা স্বরে বলল, আমি কিছু করিনি। আমি কিছুই করিনি। সাফাত চুপ করে পিছনে হটল, হাত বাড়িয়ে বলল, আরভিদ, আমার পার্সোনাল কথা বলতেছিলাম। আরভিদ কড়া কণ্ঠে বলল। এত রাতে পার্সোনাল কথা? আরভিদ কুহুর চুলের মুঠি ধরে টেনে তুলবে, এমন সময় সাফাত এসে আরভিদকে বাধা দেয়। এতে আরভিদ আরও তেলে বেগুনে জ্বলে ওঠে। আরভিদ সাফাতের সামনে দাঁড়িয়ে বলে, কুহুর থেকে দূরে থাকবি, এ কথা তোর মস্তিষ্কে ঢুকিয়ে নে। তুমি দূরে থাকবা? ওকে, আমি বিয়ে করব, ভালোবাসি আমি কুহুকে।
ব্যাস, সাফাত মুখে আরবিদের হাতের বড় সড়ো একটা চড় পড়ে। এতে সাফাত অবাক হয়ে যায়। ব্যাস, সাফাতের মুখে আরবিদের হাতের বড় সড়ো একটা চড় পড়ে। এতে সাফাত অবাক হয়ে যায়। আরবিদ ভাই তাকে মারলো? এটা বোধগম্য হলো না। বেশ কষ্টে নিজেকে কন্ট্রোল করলো। অন্য কেউ হলে সাফাত কি করত আল্লাহই ভালো জানে। আরবিদের পায়ের তির্যক বিদ্যুৎ থামলো কুহুর সামনে। কিছুক্ষণ আগের কথা। আরবিদের হাতে ব্যাগ, চোখে ক্লান্তি, মুখে তাড়াহুড়োর চিহ্ন। কারণ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই লন্ডনের ফ্লাইট, তাকে রেডি হয়ে যেতে হবে। আরবিদ এগিয়ে গেল, কাঁধে ঝোলানো ব্যাগ নামিয়ে রাখলো। ঠিক তখনই তার চোখে পড়ল কুহু সিঁড়ির মাথার কাছে দাঁড়িয়ে, ধীরে ধীরে ছাদের দিকে উঠছে। পাশে কেউ একটা আছে। আরবিদ বিড়বিড় করে বলল,